আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখনই শুরু হতে যাচ্ছে আল ইন্তেশার মাল্টিমিডিয়ার সাপ্তাহিক প্রোগ্রাম আড়াল। তো সর্বপ্রথম আমরা জেনে আসব আজকের আলোচিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। বর্তমান গাজীপুরের পুলিশ কমিশনার এবং সাবেক পুলিশের আইজিপি খোদা বক্স এই দুইজন ওনারা যোগ সাজস করতেছে, সাত গ্রুপের লোকদেরকে ময়দান বুঝাই দিতে চাইতেছে এবং ওলামাদেরকে বলছে আপনারা ময়দান ছেড়ে দেন। সাতপন্থীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মাওলানা জুবায়েরের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আমাদের কমিশনার সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি আমাদের সাথে বসবেন, উনার সাথে বসে আমরা একটা সমাধান নিয়ে ফিরব ইনশাআল্লাহ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এখানেই থাকি। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপ্রণে বাংলাদেশ নিয়ে অগণিত গুজব ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম, কিন্তু তাদের এমন কর্মকাণ্ডের মূলে আছে মহা আতঙ্ক। একদিকে নতুন রূপে চালু হতে যাচ্ছে লালমনিরহাটের বিমান ঘাঁটি, যা নিয়ে ভারতের মাথায় হাত। আবার শীঘ্রই কক্সবাজার পরিপূর্ণ বিমান ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সিদনায়া মানব ইতিহাসের নৃশংস এক কারাগারের নাম। 54 বছর শাসন করে আসাদ পরিবার পালিয়ে গেলেও এখনো অজস্র অগণিত মানুষ আটকে আছে অভিশপ্ত এই কারাগারে। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতির সাতপন্থী এবং জুবায়ের সাহেবের অনুসারী অর্থাৎ আহলে শুরার অনুসারী তাবলিগ জামাতের মানুষের বিভিন্ন বক্তব্য, এবং আমরা জানি বিগত কয়েকদিন আগে সাতপন্থী একজন আলেমের গাড়ির উপরে হামলা হয়েছে। এটা নিয়ে দেশ অনেকটাই উত্তপ্ত এবং দুই গ্রুপের বিভিন্ন বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঢাকা এখন উত্তাপ। তো এখন আমাদের তো বিষয় হচ্ছে এখানে যে গাড়ির উপর হামলা করা হলো, এটা কেন করা হলো, এর নেপথ্যে কি ছিল, এটাই আমাদের মূল বিষয়। তো আমরা যদি দেখি, খালি চোখে দেখলে প্রথমেই মনে হবে যে মাদ্রাসার ছাত্ররা কেন এরকমভাবে একটা আলেমের গাড়ির উপর হামলা করতে পারে। আর যদি একটু চিন্তা করে দেখি তাহলে দেখা যাবে এর পিছনে কি রয়েছে। আমরা খেয়াল করলে পাবো, কয়েকদিন আগেই যখন উলামা মাশায়েখের পরামর্শে পরিচালিত যেই তাবলিগ জামাত রয়েছে তাদের জোট ছিল ইজতেমার ময়দানে, এবং কি তারা সেখানে ইজতেমার ময়দানকে 2025 সালের ইজতেমার জন্য প্রস্তুত কাজে নিয়োজিত ছিল। তখনও তাদের কাছেই মাঠ হস্তান্তরিত ছিল, কিন্তু হঠাৎই সাতপন্থী কিছু লোক সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমনকি গাজীপুরের পুলিশ অফিসার এবং সাবেক আইজিপি এখানে এই উত্তপ্ততার মধ্যে আরও ঘি ঢেলে তারা উলামা একরামকে মাঠ ছেড়ে দেওয়ার একটা আদেশের মতোই জারি করে এবং সেই মাঠ সাতপন্থীদের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া ব্যবস্থা করে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেখানে সরকার আইন জারি করলো যে এই মাঠটা উলামা একরামের হাতেই থাকবে, এর মধ্যে যায় কেন সাতপন্থীরা আড় বাঁধলো এবং ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হলো এবং তারা এই কাজের মধ্যে কেন গেল। আর যদি আমরা শুধু পক্ষপাতিত্ব নয়, খালি মাথায় চিন্তা করে দেখি, যখন 2018 সালে ছাত্রদের উপর হামলা করা হয়েছিল এরকমভাবে হঠাৎ তারা এসে দ্বিতীয়বার আবার তাদের কেউ আসে, তাহলে নিমিষেই বুঝে আসে যে তার উপরে ছাত্ররা চড়াও হবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। সুতরাং এই পরিস্থিতিতে
তারা প্রশাসনের কিছু স্বার্থন্যাসী মানুষদেরকে নিজেদের বাগে নিয়ে এই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আবার উল্টা দোষ দিচ্ছে যে আমরা নাকি তাদেরকে একটা পরিস্থিতি স্বীকার করতে চাচ্ছি যেখানে তারা আর আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আসলে কওমি উলামা একরাম কিংবা উলামা একরাম পরিচালিত তাবলিগ জামাতের কেউ এরকম সমস্যা চায় না, বিশৃঙ্খলা চায় না, তবে তারাই বিশৃঙ্খলার মাধ্যম হয়ে বারবার আমাদের সামনে আসছে। এটা নিমিষেই বুঝে আসে যখন টঙ্গীর ময়দান মাদ্রাসা ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার এর কোনো বিচার করে নাই, আর সেই এখন আমরা যদি একটা লাঠি ধরি তাহলেই আমাদেরকে দেশের বিশৃঙ্খলাকারী ধরা হচ্ছে। এর জন্য আমার সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা এর পিছনে যারা দেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এদেরকে ধরে ধরে একটা বিচারের ব্যবস্থা করুন। যারা বারবার ইজতেমার ময়দানকে একটি ধর্মীয় ময়দান থেকে রাজনৈতিক বা দেশের বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু করার চেষ্টা করছে তাদেরকে শাস্তির আওতায় আনুন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.